নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে, যার নাম আয়ুষ দ্য ফিল্মি বুকওয়ার্ম। আজকের এই ভিডিও দুটি বইয়ের রিভিউ নিয়ে। যে দুটো বই হচ্ছে বইমেলার টাটকা বই। এই দুটো বই বইমেলাতে রিলিজ হয়েছে বা বইমেলাতে এটা বেরিয়েছে, এবং এই দুটো বই দর্শকদের মনে অনেকটা কিউরিওসিটি জাগাতে সক্ষম হয়েছে, এবং এর মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। কাজে এই দুটো বই আমি সবার আগে পড়ে ফেলেছিলাম, কারণ দুটো বই আমি প্রি বুকিং করে আগেই পেয়ে গিয়েছিলাম। কিন্তু যেহেতু এটা মূলত বইমেলার বই, তাই বইমেলার টাটকা রিভিউ এই সিরিজটা আমি শুরু করতে চলেছি এই দুটো বই দিয়েই। এরপরে আমার বুক হলগুলো আসবে। এই বুক হলগুলোর মধ্যে এই দুটো বই নিয়ে কথা থাকবে না, কারণ এই দুটো বই নিয়ে আমি যা এক্সপ্লেনেশন দেয়ার, মানে বই কার লেখা, বইয়ে কি কি গল্প রয়েছে, দাম ইত্যাদি সব আমি এখানেই বলে দিচ্ছি। জন্য আগামী ভিডিওগুলোতে এই বই নিয়ে কোনো কথা থাকবে না। বাকি যে বই আমি যেমন পড়তে থাকবো সেগুলো নিয়ে রিভিউ আসতে থাকবে। এই ট্রেন্ডটা আমি সব বছরই ফলো করে থাকি। আপনারা যদি আমার আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন। আমি এভাবেই বইমেলার টাটকা বইগুলো মোটামুটি ২ মাস ধরে ভিডিও করতে থাকি। তার মাঝখানে অবশ্য আমার সিনেমা, ওয়েব সিরিজের রিভিউ আসতে থাকে। তো চলুন আর কথা না বাড়িয়ে প্রথম বইটি নিয়ে আলোচনা শুরু করা যাক। যে বইটি নিয়ে কথা বলবো সেই বইটি হচ্ছে অশরীরী শরীর। লেখকের নাম হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, এবং এটি বেরিয়েছে দেশ পাবলিকেশন থেকে। এর কাভারেই লেখা রয়েছে ৬টি প্রাপ্ত মনস্ক ভৌতিক কাহিনী। হিমাদ্রি কিশোর দাশগুপ্ত ভৌতিক কাহিনী, অলৌকিক কাহিনী লিখতে সিদ্ধহস্ত, এবং ওনার এই ক্যাটেগরির উপন্যাস বা গল্পের কিন্তু একটা আলাদাই ফ্যান বেস রয়েছে। এখানে অল্প সিনপসিস দিয়ে দেওয়া হয়েছে যে এই ৬টি ভৌতিক কাহিনীতে কি রয়েছে, বিষয়বস্তু কি নিয়ে। এবার একটা কথা আমি এখানেই বলে দেব যে এই যে ৬টি ভৌতিক কাহিনী রয়েছে এর মধ্যে একটা কমন থ্রেড রয়েছে। হ্যাঁ, মানে ৬টি কাহিনী হিমাদ্রি কিশোর দাশগুপ্তেরই লেখা সেটা নয়। এছাড়াও একটি কমন থ্রেড রয়েছে। একটি কমন ব্যাপার রয়েছে যেটা সবগুলো আ গল্পেই আপনি পাবেন। সেটা যে কি আমি এখানে একদমই বলছি না। কারণ বললে স্পয়লার হয়ে যাবে obviously। এখানে যে উপন্যাসগুলো বা বড় গল্প বলাই ঠিক হবে, উপন্যাস বলা ঠিক হবে না। ঔপন্যাসিকা বা বড় গল্প রয়েছে। সেগুলোর নাম হচ্ছে জাফরির ওপাশে, কাকজ্যোৎস্না, চাঁদের আগুন, কালিন্দীর নৌকা, শকুন্তলা ফার্ম হাউস, শনিবার সন্ধ্যা ৭টা, এবং প্রত্যেকটি হেড পিস একটা পুরো পেজ জুড়ে রয়েছে। তাকে এটা হেড পিস বলা যাবে না, মানে প্রত্যেকটি বড় গল্পে একটি করে অলংকার। এই দেখুন আপনাকে দেখাই। তো এরকম প্রত্যেকটা উপন্যাসের আগে এরকম করে আহ, একটা ইলাস্ট্রেশন করা রয়েছে। ইলাস্ট্রেশন গুলো করেছেন রঞ্জন দত্ত, এবং যে প্রচ্ছদটি ভীষণ সুন্দর। আহ, সেটি এঁকেছেন আমার ধারণা, হ্যাঁ, প্রচ্ছদটি এঁকেছেন সুবিনয় দাস। এবার পেছনে একটা ব্যাক সাইডে একটা ব্লাব দিয়েছে, সেটা আপনাদের পড়ে শোনাচ্ছি, তাহলে আপনার আইডিয়াটা ক্লিয়ার হবে। আত্মা কি কামনাবিহীন? নশ্বর নরদেহ থেকে মুক্তি লাভ করলেই কি মুছে যায় তার কামনা, বাসনা, ভালোবাসা, যন্ত্রণা, রিপুর প্রভাব? নাকি আত্মার মতো রিপুরও মৃত্যু নেই? তাই তারা শরীরই মানুষের কাছে আবারও ফিরে ফিরে আসে অশরীরী শরীর নিয়ে, অথবা অন্য কোনো রূপে তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য। কখনো ভালোবাসার আকাঙ্ক্ষায়, আবার কখনো তীব্র প্রতিহিংসা পূরণের জন্য। প্রাপ্তবয়স্ক পাঠক পাঠিকাদের জন্য তেমনই অশরীরী শরীরের শিহরণ জাগানো ৬টি কাহিনী অশরীরী শরীর। এই বইটি প্রকাশ করেছেন দেশ পাবলিশিং। এর মুদ্রিত মূল্য হচ্ছে ৪৫০ টাকা বা ৪৫০ টাকা, এবং এই বইটি উৎসর্গ করেছেন বিখ্যাত সাহিত্যিক নবকুমার বসুকে। আহ, এবার যদি ঔপন্যাসিকাগুলোকে নিয়ে একটা বিস্তারিত আলোচনা করি, তাহলে প্রথমে বলবো জাফরির ওপাশে। এই ঔপন্যাসিকাটির কথা। আহ, মেজাজ বা আমেজ সৃষ্টি করা ভৌতিক
কাহিনীর কিন্তু একটা মূল শর্ত, মানে রহস্যঘন পরিবেশ সৃষ্টি করবেন, সেখানে কিন্তু ভৌতিক কাহিনীর একটি সার্থকতা লুকিয়ে থাকে। এবং এখানে এই ঔপন্যাসিকাটি আমার মনে হয় সেদিক দিয়ে সবচেয়ে বেশি নম্বর পাবে এই সংকলনে। আ খুব সুন্দর, খুব সুললিতভাবে লেখা, সুললিত গদ্যে লেখা এই উপন্যাসিকাটি। আ যারা ভৌতিক গল্প উপন্যাস পড়তে ভালোবাসেন, অথচ যারা খুব বেশি আ ভায়োলেন্স পছন্দ করেন না, খুব বেশি মানে গ্রাফিক ডেসক্রিপশন পছন্দ করেন না, বা গরিনেস পছন্দ করেন না, উপন্যাসিকা হচ্ছে এই জাফরির ওপাশে। এখানে দেখানো হয়েছে একটি ছেলে, সে আ একটি পড়তি জমিদার বাড়িতে জাফরি বানানোর কাজ পেয়েছে এবং সে জাফরি বানাতে সেখানে যায় এবং নানা রকম অলৌকিক ঘটনার সম্মুখীন হয়। জাফরির ওপাশে তার যাওয়া বারণ আছে। কেন যাওয়া বারণ এবং কিভাবে এবং তার জন্য নাম দিতে হয়, সেটা মূলত উপন্যাসিকাটি। এবার উপন্যাসিকাটির কাহিনীটা কিছুটা প্রেডিক্টেবল মনে হলেও উত্তেজনা রয়েছে, একটা থ্রিল রয়েছে। এটা কিন্তু হিমাদ্রি কিশোর দাশগুপ্তর বৈশিষ্ট্য। অনেক সময় ওনার প্লট লাইনে অনেক কিছু অভিনব না পাওয়া গেলেও লেখনী এমন, লেখার গতি এমন যে পাঠক পড়তে কোথাও নিজেকে হারিয়ে ফেলে। এটা উনার একটা বড় প্লাস পয়েন্ট। মানে একজন লেখক হিসেবে বলে আমি মনে করি। এখানে এই যে উপন্যাসিকাটি, তার মধ্যে আমি অল্প হলেও শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা যে অলৌকিক গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ক্ষুদিত পাষাণ চট্টোপাধ্যায় ছিলেন ক্লাসিক সিনেমা। তো তার একটা ফ্লেভার পেয়েছি। বিশেষ করে এই একটা পুরনো জমিদার বাড়ি, সেখানে সে কাজ পেয়েছে। সেখানে কিছু একজন আ একটা অলৌকিক নারী ছায়ামূর্তি সে দেখতে পাচ্ছে। সেসব দিক দিয়ে ওই ফ্লেভারটা রয়েছে। এরপরে এখন ইন্টারেস্টিং একটা উপন্যাসিকা আমি বলব। চাঁদের আগুন মিশরে সেট করা এবং যেটা বললাম যে একটা কমন থ্রেড এখানেও রয়েছে। এখানেও এক রহস্যময়ী নারীর ব্যাপার রয়েছে। একজন রহস্যময় মানুষ আছেন। আ তিনি একটা চরিত্র রয়েছে, সে মিশরে গেছে এবং মিশরে কোনো কারণে সে আটকা পড়ে গেছে। তার ফিরে আসার কথা ছিল, সে আসতে পারেনি এবং সে তখন ভাবে যে একটা লাক্সারি ক্রুজ আছে, আমি সেই লাক্সারি ক্রুজে ঘুরে বেড়াবো নীল নদে আরকি। আ তো তার আগে এক বাঙালি পুরুষের সঙ্গে তার পরিচয় হয় এবং তার সঙ্গে হওয়া ঘটনার ব্যাপারে সে জানতে পারে এবং তারপরে সে কিছু একটা দেখতে পায়। এই ধরনের একটা ব্যাপার আছে আরকি। এবং চাঁদের আগুন কেন নাম, সেই ব্যাপারটাও খুব অভিনব। সেটাও আমি একদমই স্পয়লার দেব না। আপনারা যখন বইটি কিনে পড়বেন আপনারা বুঝতেই পারবেন চাঁদের আগুন বলতে কাকে বলা হচ্ছে। এখানে একটা বিফল বা অসফল প্রেম কাহিনীরও আভাস রয়েছে। যেটা এই যেটা এই বড় গল্পটির বা উপন্যাসিকাটির আকর্ষণ অনেক গুণে বাড়িয়ে তুলেছে। এরপর কালিন্দীর নৌকা। এই কালিন্দীর নৌকার ব্যাপারে একটা কথা বলে রাখি যে বড় গল্পটির বা উপন্যাসিকাটির আকর্ষণ অনেক গুণে বাড়িয়ে তুলেছে। এরপর কালিন্দীর নৌকা। এই কালিন্দীর নৌকার ব্যাপারে একটা কথা বলে রাখি যে বই আকারে বেরোনোর আগে এর পান্ডুলিপি কিন্তু অ্যাজ অ্যান অডিও বুক প্রেজেন্ট করা হয়েছে একটি জনপ্রিয় চ্যানেলে, অডিও স্টোরি চ্যানেলে, যেটা YouTube এ পাওয়া যাচ্ছে। আপনারা কালিন্দী নৌকা বলে সার্চ করলে YouTube এ দেখতে পারেন। আর আমি যদি পাই আপনাদেরকে লিংক এখানে কমেন্ট বক্সে দিয়ে দেব। আপনারা ক্লিক করে অবশ্যই দেখবেন। তো কালিন্দীর নৌকো যে আ উপন্যাসিকাটি, এটিও বেশ সুন্দর এবং এটারও ব্যাকড্রপ হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, এটাও একটা হাইলাইট বলব আমি। এটারও ব্যাকড্রপ বেশ সুন্দর। সুন্দরবনের যে চরগুলো রয়েছে, যে বাদা অঞ্চল রয়েছে, সেটাকে লেখক খুব ভেবে চিন্তে খুব সুন্দরভাবে এখানে আ তুলে ধরেছেন, বর্ণনা করেছেন, সেটাও খুব সুন্দর। তো সব দিক দিয়ে এটাও একটা বেশ ভয় জাগানিয়া উপন্যাসিকা বলেই আমি বলব। যদিও আগের যে দুটো উপন্যাসিকা বললাম তার চাইতে এর ঘটনার ঘনঘটাটা আমার একটু কম মনে হয়েছে। মানে এত বেশি ইভেন্টস নেই বা এত বেশি কনফ্লিক্ট নেই। খুব সোজাসাপটা কনফ্লিক্টই রয়েছে।
কিন্তু এই উপন্যাসিকাটির মূল আকর্ষণ হচ্ছে বর্ণনা, দৃশ্যগুলোর বর্ণনা বা ব্যাকড্রপের বর্ণনা এবং শেষে যে টুইস্টটা আছে, সেই টুইস্টটা এখানে অনেক বেশি জোরালো কিন্তু। আগের যে দুটো উপন্যাসিকা বললাম সেখানে টুইস্টটা কোথাও না কোথাও আশা করা যাচ্ছিল, প্রেডিক্ট করা যাচ্ছিল। এখানে কিন্তু সেটা করা যাচ্ছে না। শকুন্তলা ফার্ম হাউস রয়েছে। শকুন্তলা ফার্ম হাউসটা আমার কোথাও একটু দুর্বল মনে হয়েছে বাকি কাহিনীগুলোর তুলনায়। কারণ এটা ভীষণই প্রেডিক্টেবল একটা আ উপন্যাসিকা এবং একটি উপন্যাসিকার সঙ্গে মানে আরেকটি উপন্যাসিকা যেটা এখানেই সংকলিত রয়েছে, তার সঙ্গে কিন্তু এর ভালোই মিল রয়েছে। তো সেটা আ মানে কি বলবো? একই ধরনের দুটো উপন্যাসিকা থাকাটা আমার মনে হয় বাঞ্ছনীয় নয়। যদিও যেটা বললাম যে একটা কমন থ্রেড, বারবার বলছি একটা কমন থ্রেড রয়েছে, সেটা আমি বলছি না কি, সেটা ঠিক আছে। আ সেটা মাথায় রেখেই এই সংকলনটি করা হয়েছে। কারণ আ সেই ধরনের ভয়ের গল্পগুলোই মানে লেখকের সেই ধরনের ভয়ের গল্পগুলোই কিন্তু আ বেশি পাঠক পড়তে ভালোবাসেন এবং বেশি সংখ্যক পাঠকরা সেটার অ্যাপ্রিসিয়েশন ও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় করেছেন। সেজন্যই হয়তো সেটা মাথায় রেখে সংকলনটা করা হয়েছে। তো তাও এই দুটো উপন্যাসিকার মধ্যে খুবই মিল রয়েছে। মানে কি বলবো? আ মেইন যে মোটিফটা রয়েছে, মোটিভ বলছি মোটিফ MOTIF সেই মোটিফটা কিন্তু কিছুটা এক। সেটা আপনারা উপন্যাসিকা দুটি পড়লেই বুঝতে পারবেন। উপন্যাসিকাটি রয়েছে সেটার নাম হচ্ছে 'শনিবার সন্ধ্যা ৭ঃ০০' এটা আ পুরোপুরি ভৌতিক নয়, মানে ভৌতিক রস তো আছে, ভয়ার রস তো আছেই। কোথাও না কোথাও একটা মনস্তাত্ত্বিক একটা সাইকোলজিক্যাল ব্যাপারও আছে এবং একটা আ কোথাও না কোথাও একটা থ্রিলার বা একটা সাসপেন্স স্টোরি বা সাসপেন্স কাহিনীর যে ফিচার গুলো আমরা দেখে থাকি, যে চরিত্রটি আমরা দেখে থাকি, সেই ধরনের একটা চারিত্রিক বৈশিষ্ট্যও রয়েছে এই উপন্যাসিকাটির মধ্যে এবং এই উপন্যাসিকাটি এটা আমার একটু দুর্বল মনে হয়েছে। পড়তে আমি কোথাও একটু মানে একনাগাড়ে আমি কিন্তু একটা উপন্যাসিকা বাঁচিয়ে রেখেছিলাম কারণ আ এই পার্টিকুলার উপন্যাসিকাটা আমার কাছে এই সংকলনের শ্রেষ্ঠ উপন্যাসিকা বা বড় গল্প মনে হয়েছে। এর প্লটের বাঁধুনির জন্য, এর অ্যাটমসফিয়ার বিল্ডিং এর জন্য, যেটা আমি আগেই বললাম যে কোনো হরর বা অতিপ্রাকৃত গল্পের জন্য ভীষণ দরকার এবং ফিয়ার ফ্যাক্টর এর জন্য এবং সাসপেন্স যে ফ্যাক্টরটা রয়েছে মানে যে টুইস্টটা রয়েছে সেটার জন্য। এবং আরেকটা বড় ফ্যাক্টরের জন্য সেটা হচ্ছে ১ম বার আমি দেখলাম যে হিমাদ্রি কিশোর বাবু উনি আ হরর বা সুপারন্যাচারাল এর সঙ্গে রোম্যান্সকে বা একটা লাভ ট্রায়াঙ্গেলকে খুব সুন্দর মিলিয়েছেন। আ এটার নাম হচ্ছে 'কাকজ্যোৎস্না'। উপন্যাসিকাটির নাম হচ্ছে 'কাকজ্যোৎস্না'। যদি আপনি সংকলনটা পড়েন তাহলে দেখবেন যে সেটা হচ্ছে ২য় উপন্যাসিকা সূচিপত্র অনুযায়ী। আ এখানে একটা ছোটখাটো ভূমিকা করে নেওয়া প্রয়োজন এটাকে এখানে সবিস্তারে যাওয়ার আগে। আমরা যেটাকে ব্রেকআপ বলি আ আজকালকার জেনারেশন যেটাকে ব্রেকআপ বলে বা আ গেটিং সেপারেটেড ফ্রম somebody লাভড ওয়ান্স বলতে পারেন। তো সেখানে অনেক কিছুই কিন্তু সোজা কথায় বলতে গেলে ব্রেক হয়ে যায়। আপনার ভেতরে কিছু একটা ভেঙে যায়, আপনার মানসিকতার মধ্যে একটা ভাঙন দেখা দেয়। আ আপনি কোনো জিনিসের প্রতি আ চট করে মানে কোনো জিনিসকেই বা কাউকেই আপনি বিশ্বাস করতে পারেন না। আপনি একটা উম একাকী জীবন কাটাতে অভ্যস্ত হয়ে যান। আর তার সঙ্গে কি হয়? আপনি কোথাও না কোথাও কিন্তু খুব vulnerable হয়ে যান। মানে আপনি কিন্তু তখন আ চট করে কারো প্রেমে পড়ে যেতে পারেন, আগু-পিছু, আগা-পাছালা কিছু না দেখেই। বিশেষ করে আপনি যদি বিবাহের উদ্দেশ্যে কারো সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করতে যান, তাহলে কিন্তু সেটা অনেক বেশি হয়। আ এই যে উপন্যাসিকাটি, এই আলোচ্য উপন্যাসিকাটি কিন্তু বেসিক্যালি এই ব্যাকগ্রাউন্ডের উপরেই বিল্ড করা হয়েছে। মানে বিল্ড আপ টা হচ্ছে বা ভিতটা হচ্ছে এটা। এই মানসিকতাটা। একটি ছেলে তার ব্রেকআপ হয়ে গেছে। তাকে তার গার্লফ্রেন্ড, তার বান্ধবী বলতে পারেন কিছুটা অর্থের জন্য বা কিছুটা মানে যা হয় আরকি মানে প্র্যাকটিক্যালিটির জন্য তাকে ছেড়ে চলে গেছে। এবার সে ইন্টারনেটে একজন জীবনসাথী খুঁজছে। তার বন্ধুরাও তাকে বলছে সেজন্যই সে খুঁজছে।
হয়তো ভেতরে, ভেতরে তারও একটা ইচ্ছে আছে কতদিন আর একা থাকবে। তো তখন তার সঙ্গে একটি রহস্যময়ী নারীর পরিচয় হচ্ছে। সে রাজারহাটে একটি ফ্ল্যাটে থাকে এবং আ ছেলেটি সেখানে যাচ্ছে। গিয়ে জানতে পারছে যে মেয়েটি আম ভীষণই তার কারণ কি সেটা সে জড়িয়ে পড়ছে। একটা বন্ধুত্বে আস্তে, আস্তে জড়িয়ে পড়ছে। এমন সময় আ তার যে প্রাক্তন প্রেমিকা সে ফিরে আসছে এবং সে তার জীবনেও ফিরে আসতে চাইছে আরকি। সে আ কি করবে ভেবে পাচ্ছে না। তার উপরে হচ্ছে কি যে সে বুঝতে পারছে যে যার সঙ্গে তার একটা নতুন সম্পর্ক হতে চলেছে, আ সে খুবই রহস্যময়ী একজন নারী এবং আ সেখানে অনেক গোলমাল আছে। কি গোলমাল, কেন সেটা হচ্ছে, কেন তার প্রাক্তন প্রেমিকা তার জীবনে ফিরতে চাইছে, আ আর এখানে উম কিছু পাখির বা কাকজোছনা কেন নাম, কিছু পাখির কেন আ এখানে প্রেজেন্স রয়েছে এই কাহিনীতে, কেন তারা রয়েছে সেগুলো যদি জানতে হয় তাহলে আপনাকে এই উপন্যাসিকাটি পড়তে হবে। এই উপন্যাসিকাটি কিন্তু সত্যি একটা গা শিরশিরে অনুভূতি আপনার মধ্যে এনে দেবে। বেশ কিছু এই ধাঁচের গল্প পড়েছি বা উপন্যাস পড়েছি। যদিও আমি জানতাম যে হয়তো পরিণতিটা এটাই হবে। পরিণতি বলতে যে একটা বিগেস্ট সাসপেন্স যে পয়েন্টটা, যে সাসপেন্স এর যে ফ্যাক্টরটা যাকে ঘিরে কাহিনীটির বিন্যাস ঘটেছে, সেটা এটাই হবে। কিন্তু তাও মানে এখানে আরেকটা টুইস্ট আছে। লেখক খুব ক্লেভারলি আরেকটা টুইস্ট এনেছেন। যেটা তবে একই সঙ্গে স্বীকার করে নেওয়া ভালো যে কাহিনীতে আরেকটি মোচড় রয়েছে। কাহিনীতে আরেকটি মোচড় রয়েছে। সেই মোচড়টা, সেই টুইস্টটা আমি কিন্তু একেবারেই ধরতে পারিনি যে এটাও হবে। আ সেজন্য সব মিলিয়ে এই উপন্যাসিকাটি আমার এই সংকলনের শ্রেষ্ঠ উপন্যাসিকা বলে মনে হয়েছে। এবার যে ভালো দিক সেগুলো তো বললামই। যে মন্দ দিক সেটাও অত রিভিউতে বলেই দিয়েছি। যে একটা যারা হিমাদ্রি কিশোর দাশগুপ্তের এই ধরনের অলৌকিক কাহিনীগুলো পড়েছেন, তারা কোথাও না কোথাও উম যে মেইন সাসপেন্স পয়েন্টটা আছে, সেগুলো কোথাও না কোথাও প্রেডিক্ট করতে পারবেন। কিন্তু ওই যে বললাম, উনার যে লেখনী, উনার যে বর্ণনা, উনার লেখার মধ্যে যে গা শিরশিরে একটা অনুভূতি আছে, সেটা আপনি কিন্তু এনজয় করতে পারবেন। মানে অনেক সময় অনেক সিনেমা এরকম হয় না? যেখানে আপনার প্লটটা প্রেডিক্টেবলই আছে। কিন্তু সিনেমাটা এমনভাবে বানানো হয়েছে, তার মাউন্টিং, তার ডিরেকশন এরকমই ভালো, বা সেখানে এত ভালো, ভালো পারফরম্যান্সেস রয়েছে, এমন ভালো, ভালো ক্যারেক্টার রয়েছে যে আপনি মুগ্ধ হয়ে সিনেমাটা দেখেন এবং সিনেমাটাকে অ্যাপ্রিশিয়েটও করেন শেষে গিয়ে। একইভাবে এই কাহিনীগুলোর ক্ষেত্রে সেই জিনিসটাই ঘটেছে। এই অশরীরী শরীর নিয়ে একটি দারুণ মার্কেটিং স্ট্র্যাটেজির কথা। কপিগুলো বিক্রি হয়েছিল। তার সঙ্গে দেশ একটি চিঠি দিয়েছেন প্রকাশকের তরফ থেকে, বা যারা বুক সেলার্স তাদের তরফ থেকে আ একটি চিঠি আছে। সেটা হচ্ছে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের হাতে লেখা একটি চিঠি। এই চিঠির মধ্যে ওনার নিজের জীবনে ঘটা কিছু অতিপ্রাকৃত বা অশরীরী ঘটনার বর্ণনা রয়েছে। উনি বর্ণনা করেছেন কি হয়েছিল না হয়েছিল এবং সেটা ওনার নিজের হাতে লেখা এবং সেই হাতের লেখাটাকেই প্রিন্ট করে আরকি ছেপে দেয়া হয়েছে। তো এটা একটা অ্যাসেট বলা যেতে পারে। বিশেষ করে লেখকের যারা ভক্ত, লেখকের যারা ফ্যান এবং এই ধরনের উপন্যাসের গল্পের যারা ফ্যান, তারা এটাকে কিন্তু মানে তাদের স্মৃতির মণিকোঠায় রেখে দিতে পারেন। পরবর্তীকালে এটা একটা নস্টালজিয়ার কাজ করবে। তবে এটা নিয়ে একটা ছোট্ট কমপ্লেন আছে, সেটা হচ্ছে যে আম যেহেতু হাতের লেখাটা ছোট, ছোট, পরিষ্কার কিন্তু ছোট, কাজেই আরেকটু এটা যদি বড় করে আরেকটু বড় পেপারে দেয়া যেত, তাহলে বড় ভালো হতো। মানে যাদের চোখের একটু সমস্যা আছে, তাদের এটা পড়তে অল্প কষ্ট হবে আমার মনে হয়। মানে খুব lucidly পড়তে একটু অসুবিধে হতে পারে। কিন্তু আ মার্কেটিং স্ট্র্যাটেজি হিসেবে এটা ভীষণ, ভীষণ ভালো একটা মার্কেটিং স্ট্র্যাটেজি এবং আম মানে আমি এরকম অভিনব স্ট্র্যাটেজি এর আগে কোনোদিন দেখিনি। আমার জ্ঞানে আমি দেখিনি। আ সো কুডোস টু দেশ পাবলিকেশন। নিশ্চয়ই লেখকেরও একটা ভূমিকা রয়েছে। লেখককেও একটি কুর্দি সেই ধরনের একটা মার্কেটিং স্ট্র্যাটেজি বের করার জন্য। এরকম অভিনব মার্কেটিং স্ট্র্যাটেজি থাকলে
বিশেষ করে এই ধরনের এই জনরের বই আম, কোথাও না কোথাও আরো বেশি বিক্রি হবে বলে আমার বিশ্বাস। দ্বিতীয় পর্বে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। এখানে এখানে যে বইটা নিয়ে আমি রিভিউ করতে চলেছি থাম্বনেল দেখে হয়তো আপনারা জেনে গেছেন, সেটা হচ্ছে রক্ত করবী মার্ডার্স, লেখক কৌশিক দাস। এটা প্রকাশিত হয়েছে স্মেল অফ বুকস থেকে, এবং এর মুদ্রিত মূল্য হচ্ছে ৩৯৯ টাকা। প্রচ্ছদ অনিমিক গাঙ্গুলির, এবং লেখক এটি উৎসর্গ করেছেন নিজের মা বাবাকে এবং অন্যান্য অভিভাবকদের। পেছনে একটা কোট দেয়া রয়েছে, কোট আন কোট, ভয়ঙ্কর দুঃস্বপ্ন আর বিভৎস খুন, রক্তকরবী আর শান্তিনিকেতন কিভাবে ক্ষতবিক্ষত করেছিল একটা মেয়েকে। একটা সাইকোলজিক্যাল থ্রিলার, একটা মনস্তাত্ত্বিক থ্রিলার। তবে মনস্তাত্ত্বিক থ্রিলারের থেকেও বেশি আমি বলবো এটা কোথাও একটা সামাজিক উপন্যাস, এবং কোথাও গিয়ে একটা প্রেমের উপন্যাসও বটে। সো আমি এটাকে একটা মিক্সড জনরা বই হিসেবেই বলবো, উইথ অ্যান ওভারটোন অফ থ্রিলার এলিমেন্টস। মানে থ্রিলার এলিমেন্ট মূলত রয়েছে, কিন্তু তার সঙ্গে বেশ কিছু সামাজিক গল্পের উপাদানও এতে রয়েছে, এবং বেশ কিছু রোমান্টিক বা প্রেম কাহিনীর উপাদানও এতে রয়েছে। গল্পটি মূলত বনমালা নামের একটি মেয়েকে কেন্দ্র করে গড়ে উঠেছে। বনমালা শান্তিনিকেতনে থাকে। সে ভীষণ একা একটি মেয়ে, বলা যেতে পারে খুব ইন্ট্রোভার্টেড একটি মেয়ে। তার বাড়িতে সে দাদার ওপরে ভীষণভাবে নির্ভরশীল, দাদাকে ভীষণ ভালোবাসে, এবং দাদাও তার বোনকে ভীষণ ভীষণ ভালোবাসে। দাদার নাম জয়ন্ত। কিন্তু তাদের বাবার সঙ্গে সম্পর্কটা অত্যন্তই জটিল। মানে জয়ন্তর সঙ্গে তার বাবার তবু একটা মানে মোটামুটি একটা সমীকরণ আছে, কিন্তু বনমালার সঙ্গে কেন যাই না তার বাবা একটা দূরত্ব মেনটেন করে চলেন, এবং পারতপক্ষে কথাই বলেন না। যা কথা বলার ভায়া জয়ন্ত বলা হয় আর কি। তো এই বনমালা কিছু দুঃস্বপ্ন দেখে। সেই দুঃস্বপ্নগুলো মূলত মার্ডার নিয়ে, খুন নিয়ে। এবং যখন সে দুঃস্বপ্নগুলো দেখে, তার পরের দিনই জানা যাচ্ছে সেই দুঃস্বপ্নগুলো কোথাও না কোথাও সত্যি হয়ে গেছে, মানে সত্যি সত্যি খুনগুলো হচ্ছে। প্রথমে তার একজন শিক্ষক খুন হন, তারপর একজন শিক্ষিকা খুন হন, এবং তার সঙ্গে কিন্তু বনমালাও কোথাও না কোথাও জড়িয়ে ছিল। মানে বনমালা সেই শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণ করত, সেই শিক্ষিকার কাছে সে নাচ শিখতো, এভাবে জড়িয়েছিল আর কি। এর কারণটা কি, কেন সে ধরনের স্বপ্ন দেখে, এই খুনগুলো কেন হচ্ছে, এবং তার সঙ্গে এই বনমালা বা তার পরিবারের অতীত কিভাবে জড়িয়ে আছে, মূলত মূলত এই নিয়ে উপন্যাসটি। তার সঙ্গে আরেকটা অ্যাঙ্গেলও এখানে প্রায় সমান্তরাল ভাবে চলেছে, সেটা হচ্ছে বনমালা এবং তার বাকি বন্ধু বান্ধবদের নিয়ে একটা অ্যাঙ্গেল রয়েছে। সেখানে একটি ছেলে রয়েছে যে বনমালাকে ভালোবাসে, পছন্দ করে, কিন্তু বনমালা পছন্দ করলেও কেন যেন তার ডাকে সাড়া দিতে পারে না। এছাড়াও তৃতীয় একটা অ্যাঙ্গেল রয়েছে, যেটা ফ্ল্যাশব্যাকে রয়েছে, যদি আমি সিনেমার ভাষায় বলি আর কি, ফ্ল্যাশব্যাকে চলছে। সেটা হচ্ছে বনমালার মা, জন্মদাত্রী মা, এবং তার বাবা, এবং আরেকজন তৃতীয় ব্যক্তি রয়েছে একজন, সে একজন আর্টিস্ট, একজন পেইন্টার। এই তিনজনের মধ্যে একটা টানাপোড়েন, সম্পর্কের টানাপোড়েন, সেটা নিয়েও উপন্যাসটি কিছু অংশ রয়েছে। এর বেশি কিছু আমি বলবো না, এর বেশি কিছু বললে অবভিয়াসলি বুঝতেই পারছেন একটা সাইকোলজিক্যাল থ্রিলার, স্পয়লার হয়ে যাবে। এবার যদি আমি উপন্যাসটি ভালো ও খারাপ দিকের আসি, তাহলে এই উপন্যাসে ভালো দিক অনেক বেশি, এবং খারাপ দিক তুলনামূলকভাবে খুবই কম, প্রায় নেই বললেই চলে। তবে দুটো অ্যাসপেক্ট রয়েছে, সেটা খুব সাবজেক্টিভ অ্যাসপেক্ট। মানে আমার খারাপ লাগছে, অন্য কারো খারাপ নাও লাগতে পারে, বা আমার খারাপ লাগেনি কিন্তু আমার মনে হয় যে অনেক পাঠকের সেই অ্যাসপেক্ট গুলো খারাপ লাগবে। তো আসুন আগে ভালো দিকগুলো আলোচনা করা যাক। এই বইয়ের সবচেয়ে ভালো দিক হচ্ছে যে এই বইয়ের দ্বারা বা এই বইয়ের মাধ্যমে লেখক সমাজকে বা পাঠক পাঠিকাদের একটা বার্তা দিতে চেয়েছেন, কিন্তু সেই বার্তাটা খুব সোচ্চার ভাবে, মানে খুব উপদেশের মতন বার্তাটা তিনি তার পাঠকদের পৌঁছতে চেয়েছেন।
আহ, সেখানে সেই দিক দিয়ে বলা যেতে পারে তিনি 100% সফল হয়েছেন। আহ, যে বার্তাটি তিনি পৌঁছে দিয়েছেন সেটি পাঠকদের মনে একটা অভিঘাত সৃষ্টি করবে। বইটির দ্বিতীয় যেটা ভালো পয়েন্ট সেটা হচ্ছে এই যে আমি বললাম যে এখানে তিনটে গল্প প্যারালালি চলছে বা তিনটে গল্প তিনটে টাইম লাইনে চলছে এবং সেটাকে শেষে গিয়ে মিলিয়ে দেয়া হচ্ছে। এটা কৌশিক দাসের বেশিরভাগ আম, উপন্যাসেই আমি এটা দেখেছি বা অবজার্ভ করেছি, এখানেও তার অন্যথা হয়নি। এবং অন্যান্য উপন্যাসের মতোই আমি বলতে মানে আমার খুব ভালো লাগছে যে অন্যান্য উপন্যাসগুলোর মতো এখানে তিনি সেটা খুব সফলভাবে করতে পেরেছেন, খুব সুচারুভাবে করতে পেরেছেন। এটাও বলবো যে এই যে লেখাটি তিনি লিখেছেন, এই লেখাটি কিন্তু ঠিক উনি যে ধরনের থ্রিলার লিখেছেন এর আগে তার থেকে অনেকটাই আলাদা। সেজন্য আরো বেশি ক্রেডিট, আরো বেশি প্রশংসা আমার মনে হয় ওনার প্রাপ্য, যে উনি এই সাবজেক্টটাকে প্রথমবার হ্যান্ডেল করেছেন, সেখানে উনি সেটাকে নিজেই চ্যালেঞ্জ নিয়ে যেন ডিফারেন্ট টাইম লাইনে ভেঙেছেন এবং সেটাকে মিলিয়েছেন। এবং আবার বলবো সে কাজেও তিনি 100% সফল হয়েছেন। তৃতীয় যে জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে সেটা হচ্ছে যে এখানে কিছু খুব মনে রাখার মতন চরিত্র রয়েছে। দেখুন, থ্রিলারে কি হয়, থ্রিলারে বেশিরভাগ থ্রিলার যেগুলো আমরা পড়ি বাংলা ভাষায়, যেগুলো পড়ি বা ভারতীয় যে থ্রিলার গুলো আমরা পড়ি, সেখানে কিন্তু বেশিরভাগ থ্রিলারই হয় প্লট ড্রিভেন। মানে গল্পের প্লটটাই হচ্ছে ওখানে উপজীব্য, গল্পের ক্যারেক্টার গুলো মানে যদি সেটা গোয়েন্দা উপন্যাস হয়, পুরোপুরি গোয়েন্দা বা ডিটেকটিভ জনরার উপন্যাস হয়, তখন সেখানে ডিটেকটিভের ক্যারেক্টারটা ডেফিনেটলি একটা, তার মধ্যে একটা ডায়নামিজম থাকে, তার মধ্যে একটা অ্যাপিল থাকে, বেশিরভাগ সময়, সব সময় নয়, কিন্তু সেটা থাকে। কিন্তু তার বাইরে যখন একটা পিওর থ্রিলার লেখা হচ্ছে, পলিটিক্যাল থ্রিলার বলুন, সাইকোলজিক্যাল থ্রিলার বলুন, যেখানে তেমন ভাবে কোনো জোরালো ডিটেকটিভ ক্যারেক্টার নেই, গোয়েন্দা চরিত্র নেই, সেখানে কিন্তু চরিত্রগুলো আম, খুব কংক্রিট হয় না, কারণ কারণ সেখানে লেখকের মনোযোগটা বেশিরভাগ সময় থাকে প্লটটাকে তিনি কিভাবে নিয়ে যাচ্ছেন, প্লটে কি কি চমক দিচ্ছেন এবং প্লটের শেষে কিভাবে তিনি ক্লাইম্যাক্সটা নিয়ে আসছেন। এক্ষেত্রে কিন্তু এই উপন্যাসটি একটি প্লট ড্রিভেন উপন্যাসও হয়েছে, আর তার সঙ্গে ক্যারেক্টার ড্রিভেন উপন্যাসও হয়েছে। সেগুলো রক্ত মাংসের চরিত্র এবং প্রত্যেকটি চরিত্রের মধ্যেই একটা মনস্তাত্ত্বিক অ্যাঙ্গেল রয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে। যেমন এই যে বনমালার বাবা, তিনি কেন তার মেয়ের সঙ্গে এভাবে এরকম ব্যবহার করছেন, কেন মানে তিনি মেয়ের সঙ্গে বেশি কথা বলছেন, আবার মেয়েকে প্রোটেক্টও করছেন কোথাও না কোথাও, আহ, এই মনোভাবটা কেন আসছে। আবার জয়ন্ত তার বোনকে যে এতটা ভালোবাসে তার পেছনে বা কি মনস্তত্ত্ব কাজ করছে। মিনতি মাসি বলে একটি চরিত্র রয়েছে, তার একটা ভাই বোনের প্রতি একটা ভালোবাসা রয়েছে, একটা স্নেহ রয়েছে, মমতা রয়েছে, সেটার একটা মনস্তাত্ত্বিক দিকও এখানে আলোচনা করা হয়েছে। বা এখানে যে বন্ধু বান্ধব রয়েছে, এখানে যে অনুচ্চারিত প্রেমটাও রয়েছে, সেটাও খুব মনস্তাত্ত্বিক দিকটাই এখানে প্রাধান্য পেয়েছে। এটা কিন্তু আমি বিদেশি সাইকোলজিক্যাল থ্রিলারে বেশি পেয়েছি, এবং বাংলা থ্রিলারে এই জিনিসটা একটু কম থাকে, কিন্তু এখানে কিন্তু সেটা ভরপুর রয়েছে। কাজেই যারা একটা মনস্তাত্ত্বিক উপন্যাসই পড়তে চাইছেন, মানে থ্রিলটা অতটা চাইছেন না, তারাও কিন্তু বইটা পড়ে সমান মজা পাবে। 4 নম্বর পয়েন্ট যেটা রয়েছে সেটা খুব মনোযোগী যদি পাঠক হন তারা বই গল্পটা পড়লেই বুঝতে পারবেন যে এখানে একটা খুব পিকুলিয়ার জিনিস দেখানো হয়েছে, যেটা কিন্তু একটা খুব নির্মম সত্যও বটে। দেখবেন আপনারা যে অনেক জায়গায়, অনেক গ্রাম বা ছোট শহর মফস্বলে যখন একটা অংশ আহ, কোনো নির্দিষ্ট কাজের জন্য নেওয়া হয়, সেটা একটা ইন্ডাস্ট্রি হতে পারে, একটা ইন্ডাস্ট্রিয়াল কলোনি হতে পারে, একটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হতে পারে, বা অনেক সময় একটা রিসার্চ স্টেশন হতে পারে, এবং সেখানে যারা কাজ করেন, সেখানে যারা পড়েন, তাদের সঙ্গে ওই গ্রামবাসীদের বা ওই শহরের যারা অরিজিনাল, যারা সাবেক নিবাসী, তাদের সঙ্গে কিন্তু তাদের একটা ক্ল্যাশ হয়। সেই ক্ল্যাশটা অনেক সময় আইডিওলজিক্যাল ক্ল্যাশ হয়, মেন্টালিটির ক্ল্যাশ হয়, এবং সেটা অনেক সময় রাগ, ক্ষোভ, ঘৃণা
বা গসিপ এগুলোতে রিফ্লেক্টেড হয়, এগুলোতে প্রতিফলিত হয়। তো সেই জিনিসটা এখানেও দেখানো হয়েছে এবং এই জিনিসটা হয় মানে আমি যেহেতু নিজে একটা রেসিডেন্সিয়াল কলোনিতে বড় হয়েছি, যেটা ভুটানের একটা একটু প্রত্যন্ত জায়গায় ছিল, বা পরের দিকেও আমি সেরকম কলোনিতে থেকেছি কর্মসূত্রে পশ্চিমবঙ্গেই আর কি। তো সেখানে আমি এই জিনিসটা দেখেছি। এই লেখক এখানে কিন্তু সেটা খুব সুন্দরভাবে তুলে এনেছেন এবং সেটাকে থ্রিলারের সঙ্গে মিশিয়েছেন এবং মেশানো সত্ত্বেও সেটা কিন্তু গল্পেরই একটা অংশ বলে মনে হয়েছে। এটা খাপছাড়া কিছু মনে হয়নি। আর ডেফিনিটলি উম গল্পের যে শেষ, উপন্যাসের যে শেষ অংশটা, সেটা আমার ভীষণ, ভীষণ ভালো লেগেছে। আ তাতে একটা বিশাল বড় টুইস্ট নেই ঠিকই, কিন্তু তাতে যেটা রয়েছে সেটা মানে যেকোনো সংবেদনশীল পাঠকের চোখে জল এনে দিতে বাধ্য। আ এটুকুই বলব। যে বইটিতে আমার যে জিনিসগুলো অতটা ভালো লাগেনি সেগুলো। সেগুলো খুব বেশি নয়, সেগুলো ২ টো রয়েছে। আগেই বললাম যে সেই ২ টো হয়তো আমার খটকা লাগছে, সেই ২ টো হয়তো আমি ব্যাপারটা বুঝতে পারিনি, অন্যরা বুঝতে পারবেন। বা আমার মনে হয়েছে যে আমি বুঝতে পারলেও, আমি অ্যাপ্রিশিয়েট করতে পারলেও অন্যরা হয়তো নাও বুঝতে পারেন। ১ম যে জিনিসটা আমি বলব সেটা হচ্ছে যে এখানে উম একটা খুব সুন্দর প্রেম কাহিনীর সম্ভাবনা ছিল। এই বনবালা যে মেয়েটি রয়েছে এবং তার ছোটবেলার একটা বন্ধু, চাইল্ডহুড ক্রাশ বলতে পারেন। সেই প্রেম কাহিনীটা কোথাও না কোথাও গড়ে উঠছে আস্তে, আস্তে। কিন্তু হঠাৎ করে গল্পটা যেন সেখান থেকে বাঁক নিয়ে নিল, শিফট করে গেল এবং আবার মাঝে, মাঝে ফিরে এলেও শেষে যেহেতু এটার একটা আ ইমপ্যাক্ট হওয়ার কথা আছে, শেষে যখন এই যে লাভ স্টোরিটার কথা বলছি, এই যে প্রেম কাহিনীটার কথা আমি বলছি, সেটার একটা বিশাল বড় ইমপ্যাক্ট হওয়ার কথা, সেটা কোনো কারণে সেই ইমপ্যাক্টটা আমাদের মনে সৃষ্টি হয় না। আমরা আম ততটা ইমোশনালি ইনভলভড হয়ে পড়ি না চরিত্রগুলোর সঙ্গে। আ যেহেতু অন্যান্য চরিত্রগুলোর সঙ্গে আমরা খুব ইমোশনালি ইনভলভড হয়ে যাই, বা অন্যান্য সম্পর্কগুলোর সঙ্গে আমরা খুব ইনভলভড হয়ে যাই উপন্যাসটা পড়তে, পড়তে। এখানে আমাদের কিন্তু একটা আ খটকা রয়েই যায় যে এটা কেন হলো না? আ সেটা আমার মনে হয়েছে, এবার অন্য কারোর নাও মনে হতে পারে। entirely subjective। মানে বন্ধুদের মধ্যে একটা ঈর্ষাও দেখানো হয়েছে। সেটা যৌন ঈর্ষা রয়েছে, আবার সামাজিক যে অবস্থানগত ঈর্ষা সেটাও রয়েছে। মানে সোশ্যাল স্ট্যাটাস যেটাকে আমরা ইংলিশে বলি। এবং সেই যে ঈর্ষাটা, সেই ঈর্ষার যে বহিঃপ্রকাশ, সেটা আরেকটা সেট অফ ভাই-বোন আছে, তাদের মধ্যে আছে। এবং তাদের যে গল্পটা সেটাও খুব বেশি দানা বাঁধতে পারল না। আমার কিন্তু সেই অ্যাঙ্গেলটার প্রতি একটা মানে বলতে পারেন একটা মমত্ব, বা সেই অ্যাঙ্গেলটার প্রতি একটা কৌতূহল হচ্ছিল যে আ এটা কোথায় গিয়ে দাঁড়াবে? এটার সঙ্গে কি ক্লাইম্যাক্স এর কিছু কোনো একটা সম্পর্ক থাকবে? থাকেও সম্পর্কটা, কিন্তু এগেইন সেটাও আমাদের মধ্যে সেই ইমপ্যাক্ট টা ক্রিয়েট করতে পারে না। এখানে আরেকটা সম্পর্ক কিন্তু সেই ইমপ্যাক্ট টা ক্রিয়েট করতে সক্ষম হয় শেষে গিয়ে। কোন সম্পর্ক আমি বলছি না। যেটার কথা আগে বললাম প্লাস পয়েন্টে, যে চোখে জল এনে দিতে বাধ্য হবে সেই সম্পর্কটা। কিন্তু এটা সেই ইমপ্যাক্ট টা ক্রিয়েট করতে পারে না। এছাড়া আমি বলব এই বইটির লেখনীতে আর কোনো খুঁত আমি খুঁজে পাইনি। তো সেফলি বলা যায় যে 'শয়তানের মাঝে' ট্রিলজিটা রয়েছে, সেই ট্রিলজিটার পরে আবারও একটা ছক্কা হাঁকালেন কৌশিক দাস 'রক্তকরবী মার্ডার্স' এর মাধ্যমে। এর আগে আরেকটা ছক্কা অবশ্য ছিল, সেটার রিভিউ আমার আ চ্যানেলে রয়েছে 'শক্তি রূপেণ'। সেটাও একটা ছক্কা ছিল। তো পরপর ৫ টা ছক্কা কৌশিক দাস কিন্তু মেরেছেন। আমি এই কথাটা এইজন্যই বললাম কারণ মূলত তো উনি একজন ক্রীড়া সাংবাদিক ছিলেন। কাজেই ক্রিকেটের সঙ্গে একটা অ্যানালজি দিলাম আরকি। ছক্কা বলতে পারেন বা ফুটবলের গোল, যাই হোক না কেন উনি কিন্তু হি হ্যাজ স্কোরড, দ্যাটস দ্য বটম লাইন। আম খুবই কম্প্যাক্ট, খুবই ভালো একটা থ্রিলার এবং বইয়ের প্রোডাকশন নিয়ে শেষে একটু বলতে চাইবো যে স্মেল অফ বুকস কিন্তু বইটা নিয়ে চমৎকার কাজ করেছে। আ বেশ ভালো প্রচ্ছদ। না, শুধু বেশ ভালো বলব কেন, চমৎকার একটি প্রচ্ছদ। কারণ এই প্রচ্ছদটাই কিন্তু গল্প সম্পর্কে অনেক কিছু হিন্টস দিয়ে দেয়। আবার অনেক কিছু লুকিয়েও যায়। এরকম একটা প্রচ্ছদ সব রহস্য কাহিনীতেই মনে হয় থাকা উচিত। কেন বলছি? বইটা পড়লে বুঝতে পারবেন। আর এছাড়া বইটির প্রোডাকশন খুবই ভালো, হাতে নিয়ে ভালো ফিল হচ্ছে। ছাপার ভুল আমি সেরকম কিছু পাইনি, সিনট্যাক্স এররও সেরকম কিছু আমি পাইনি।
তো সব মিলিয়ে রক্তকরবী মার্ডার্স একটা অত্যন্ত ভালো উপন্যাস। আপনি নিজেও পড়বেন, অন্যকেও পড়াবেন। আমার মনে হয় একটা সামাজিক বার্তা রয়েছে, রহস্য রয়েছে, কিছুটা প্রেম রয়েছে। আর কি চাই একটা বইয়ের থেকে? আহ, পড়ে ফেলুন বইটা। বইমেলার টাটকা বই, এখনই পড়ে ফেলুন। তো এই ছিল আমার দুটো বই নিয়ে একটা রিভিউ, 2 in 1 রিভিউ। দুটো বই নিয়ে একসঙ্গে রিভিউ করার উদ্দেশ্যটাই হলো যে এরপরে আমি সব কটাই হচ্ছে বুক হল গুলো বই আমি কলকাতা আন্তর্জাতিক বইমেলা, নিউ টাউন বইমেলা তে কিনেছি, সেগুলো তো থাকবে। তার সঙ্গে আমি কিছু বই এবার উপহারও পেয়েছি, সেই বইগুলো থাকবে। তো দেখতে থাকুন আয়ুষ দ্য ফিল্মি বুকওয়ার্ম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলো, মন্দ লাগলো সবকিছুই নির্দ্বিধায় জানান আমার কমেন্ট বক্সে। আর বই নিয়ে আপনাদের অন্য কোনো যদি মতামত থাকে, মানে এই দুটি বই নিয়ে, সেটাও আমাকে নির্দ্বিধায় জানাতে পারেন। শেয়ারিং ইজ কেয়ারিং, তাই শেয়ারও করবেন আমার এই ভিডিওটাকে, এই আশা রইল। ধন্যবাদ, ভালো থাকবেন।